নরওয়ের বার্গেন থেকে কিছুটা দূরে নোরহেমসান্ড নামের একটা চমৎকার জায়গা থেকে আপনাদেরকে আজকের এই সুন্দর দিনে স্বাগত জানাচ্ছি। আমরা গাড়ি চালিয়ে একটু নরওয়ের ভেতরের অভ্যন্তরীণ পরিবেশটা উপভোগ করতে চেয়েছি। তার জন্য বাংলাদেশি একজন ভাইয়া উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি, আব্বু, আম্মু আমরা সকলে মিলেমিশে এইখানে একটা সুন্দর জায়গায়, যেটা বার্গেন শহর থেকে প্রায় 80 কিলোর কিছু বেশি দূরত্বে আছে, এই জায়গাটাতে কিন্তু বেড়াতে এসেছি। আসেন দর্শক, আমরা কিছুক্ষণ যাত্রাপথের সৌন্দর্যটা উপভোগ করি, তারপর আমরা যাত্রাপথটা পার করে এখানে এসে পৌঁছাই এবং এখান থেকে আমরা দৃশ্যপটগুলো কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখি। নরওয়ে শুধু একটি দেশ নয়, এক টুকরো ভালোবাসার নাম। এদেশের নাগরিকরা তুলনামূলক ধনী এবং সুখী। বোঝাই যায় তাদের অপূর্ব প্রকৃতি তাদের সুখের চমৎকার উৎস। জানেন কি, এটি পৃথিবীর হাতে গোনা কিছু দেশের একটি, যেখানে পোলার নাইট এবং মিডনাইট সানের মতন বিস্ময়কর প্রাকৃতিক ক্রিয়াকর্ম চোখে পড়ে। এবারের যাত্রায় ফিনল্যান্ডে অরোরা দেখার একটা চমৎকার পরিকল্পনা ছিল, কিন্তু আব্বু আম্মু -20 ডিগ্রি তাপমাত্রার ভয়ে একদম কুকিয়ে গেছিল। না চাইতেও পরিকল্পনাটা বাদ দিয়েছে। পথ চলতে চলতে পথের একটা স্থানে থেমে প্রকৃতির চমৎকার সৌন্দর্য কিছুক্ষণ দেখছি। এবার বরফ আমাদের সঙ্গী হয়েছে। একটা টানেল পেরিয়ে পাহাড়ের অপর প্রান্তে যখন পৌঁছেছি, তখন দেখছি সাদা বরফেরই স্বর্গরাজ্য। যাক, শুধু ট্রেন থেকে নয়, গাড়িতে বসেও বরফের মাঝে দিয়ে চলার স্বাদ পাচ্ছে। নরওয়ে সফরটা সার্থকই মনে হচ্ছে। চলে এসেছি নোরহেমসান্ডে। এই জায়গায় আমরা মূলত এসেছি একটা ওয়াটারফল আছে এটা দেখার জন্য। এটাকে ঝর্ণা না, জলপ্রপাতই বলতে হচ্ছে। আমাদের চোখের সামনে দিয়ে দেখেন, দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর লাগছে। এখান থেকে একটা একদম লহরী বয়ে চলছে। এই কোণা দিয়ে দেখেন পাহাড় পর্বতের কি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন এসেছি তখন একটা শীতের পরশ যেন ছুঁয়ে আছে চারপাশে। এখান থেকে জলপ্রপাতটা দেখতে ভালো লাগছে, তবে আসলে ওই কাছে যাওয়ার সুযোগও আছে, চেষ্টা করে দেখব। এখানে কফি অ্যান্ড সুভেনিয়ার্স একটা শপ দেখতে পাচ্ছি, ভেতরে আব্বু আম্মু আছে এবং যে ভাইয়া আমাদেরকে সময় দিচ্ছেন সে ভাইয়া পর্যন্ত আছেন। ইনি হচ্ছেন বিশাল ভাই, বা অনেকে অনেকে সিরাজি ভাই বলে চিনে। যারা বার্গেনে থাকেন তারা হয়তো চিনবেন। ভাইয়া আমাদেরকে নিয়ে আসছেন এখানে। কি আম্মু, কি নিচ্ছ? চকলেট খাবা? এখানে খাবো হচ্ছে কফি। মূলত ঠান্ডার ভিতরে এসে খাবো হচ্ছে কফি। কে অর্ডার দিয়েছ? আচ্ছা, কফি আসতে থাকো। কতক্ষণ লাগবে কফি আসতে ভাইয়া? 5-7 মিনিট। সত্যি বলতে দর্শক, আমি যখন এখানে আসছিলাম তখন ভাইয়া আমাকে মেসেজ করলেন যে আপনি নির্দ্বিধায় আমার সাথে বেড়াতে যাবেন, এবং আমি বললাম যে আমার আব্বা আম্মা আসছে। তো উনি বলছে যে আপনার আব্বা আম্মাকে সাথে করে নিয়ে আমরা ঘুরবো। তো আসলে এখানে বার্গেনে আসার পরে ওনাকে মনে হয়েছে একদম পুরা পারিবারিক একটা আয়োজন করে যেন বসে আছেন। ওনাদের বাসায় গিয়েছি, উনি, ওনার স্ত্রী, ওনার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি গতকালকে রাত্রে। হাঁটতে হাঁটতে আমি জলপ্রপাতের একটু কাছে যাওয়ার চেষ্টা করছি। আব্বু আম্মুরা একটু ঠান্ডায় কাঁপছে দেখে মনে হয় ভিতরে ঢুকে গেছে। এই দেখেন, এই যে এইগুলা বরফ মনে হয় একটু ভয়ানক। আমাকে বলছিলেন বিশাল ভাই যে একটু বুঝে শুনে হাঁটবেন। না, সমস্যা হয়নি। চারপাশের পরিবেশ প্রকৃতি একদম মোহনীয় লাগছে। একটা মেঘের স্বর্গরাজ্য, বেশ ঠান্ডা।
0 ডিগ্রি টেম্পারেচার চলছে এবং আপনার এখানে থোকায় থোকায় একটু বরফ জমে আছে। গতকালকে রাতে তুষারপাত হয়েছে, যার জন্য এই পথের কিছু কিছু জায়গা বেশ ঠান্ডা দিয়ে ছেয়েছিল, মানে বরফে ছেয়েছিল আর কি। দর্শক এই দেখেন, আমি এই নূর হ্যামসান্ড, আমি জানি না উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, এই নূর হ্যামসান্ড জলপ্রপাতের কাছে চলে আসছে। এই পর্যন্ত সর্বোচ্চ যাওয়া যাচ্ছে, তারপরে আর পারবো না। একদম দেখেন এখানটা বাতাস ধোঁয়াশা হয়ে আছে, পানির প্রবাহটা বাতাসের সাথে একদম মিশে মিশে যেন যাচ্ছে এরকম লাগছে। প্রচুর ঠান্ডা, জলপ্রপাতের সর্বোচ্চ এই পর্যন্তই কাছে আসলাম। আরও যদি কাছে যাই এই ঠান্ডার ভিতরে আপনার পানি লাগলে আসলে শরীর খারাপ হয়ে যাবে। আমাদের দেশে তো আমরা আসলে এরকমের তাপমাত্রায় থাকি না। তাই দর্শক বেশ ভালো লাগছে। আমি শুনেছি এটাতে নাকি পানি অনেক বেশি থাকে, এটা তো শীতকালে এসছে, তো এটা নাকি ওই আপনার গ্রীষ্মকালের দিকে ভাইয়া বলছেন যেভাবে করে, এটা নাকি আপনার প্রায় 10 গুণের কাছাকাছি পানি থাকতে পারে, মানে পানির চাপটা সেরকম হওয়ার কথা। ভালো লাগছে অনেক। আপনারা প্রায় আমাকে অনেকেই মেসেজ করেন, আমার পেজে মেসেজ করেন, অনেক জায়গায় ইনস্টাগ্রামে অনেকে মাঝে মধ্যে লিখে পাঠান যে সাথে আসতে চান। সত্যি কথা বলতে দর্শক, আমি আসলে দেশের বাইরে আসছে ওখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে বেশ দেখা করি, বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে আসলে দেখা হতেই থাকে। যেরকম করে এখানে বিশাল ভাইয়ের সঙ্গেও দেখা হচ্ছে। ভাই কি আমার কফি নিয়ে আসলেন? ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভাইয়াকে পেয়ে খুব ভালো হয়েছে আসলে, কারণ উনি আসলে যখন আমাকে মেসেজ করলেন বলছেন যে আপনি আসেন, আমার গাড়ি আছে, আমরা ঘুরতে যাবো। তো আমি বলছি তাহলে এটা তো আরও ভালো অপশন, আপনাকে আমরা ড্রাইভ করে নিয়ে যাব। কিন্তু আমি ভাবছি যে তাহলে আর যাই হোক, এনার সাথে আমি একটা ভালো পরিকল্পনা রাখছি। তো দর্শক, আপনারা আসলে আমার সঙ্গে যে বাইরে যেতে চান, এটা হয়তো এই ইচ্ছাটা আমি সবসময় হয়তো পূরণ করে উঠতে পারছি না, তবে আমি আপনাদের জন্য একটা নতুন একটা বিষয় আনার চেষ্টা করছি। এই বছর থেকে ইচ্ছা আছে যে গিভ অ্যাওয়ে শুরু করার, অর্থাৎ অন্তত আপনারা কোথাও যান বা আপনারা যে আমাকে দেখছেন তার বিনিময়ে আপনারা কিছু একটা পান আমার থেকে, আমি তো আপনাদেরকে উপস্থাপনা দেই, তবে তার পাশাপাশি আর একটা অতিরিক্ত কিছু আপনারা চাইলে আমাকে লিখে জানাতে পারেন যে আপনারা কী ধরনের গিভ অ্যাওয়ে আশা করেন। আমি খুব বেশি ধনী কোনো ব্যক্তি না, তারপর আমি কিছু দিতে চাই, প্রতি মাসে হয়তো কিছু একটা করা, প্রতি 2-3 মাসে কিছু একটা করা। তো এরকম একটা প্রকল্প আমি হাতে নিচ্ছি এখন, তো আপনাদের মতামতটাও জানতে চাচ্ছি। বেশ কিছুটা সময় এই ঝর্ণার পাশে কাটানোর পর আজ আব্বু আম্মুকে বিদায় দিতে এয়ারপোর্টে যেতে হবে। গাড়িতে চার্জ কম, তাই সুপার চার্জার স্টেশনে যেতে হবে। আবার হাতের সময় কম, তাই পুরো চার্জও দেওয়া সম্ভব না। এখানে একটা সুন্দর লাগছে একটা জিনিস বেশি, যে সবুজের উপরে আপনার বরফ পড়েছে। আমরা আসলে ওই পাশটাতে ছিলাম, ওখান থেকে আমরা একটা চার্জিং স্টেশন এসেছি। এটা হচ্ছে ভাইয়ার গাড়ি, যেটা আমরা চার্জ দিচ্ছি। ভাইয়া এগুলো কি মানে টেসলার সিস্টেম কি, মানে সুপার চার্জার? তার মানে যে কোনো জায়গায় আপনি চার্জ করতে পারবেন না নাকি পারবেন? এইটা হচ্ছে স্পেসিফিক টু টেসলা। হ্যাঁ, সো এখানে টেসলার ফ্যাসিলিটিসগুলো থাকে আর কি। আচ্ছা, এখানে এখন তার মানে বাংলাদেশে কেউ যদি টেসলা কিনে নিয়ে আসে, হ্যাঁ, তাহলে তার চার্জিং এর সিস্টেম কি হবে? বাসার চার্জার। আচ্ছা, ওটা কি রেকমেন্ডেড? শুড বি ফাইন। এটা কি আপনি একটু তাড়াতাড়ি হবে? চার্জার এটা অনেক ফাস্ট, এই কারণে এটা সুপার চার্জার। আচ্ছা, এটা 10 মিনিটসে অলমোস্ট আমাকে 100 কিলোমিটার দিবে, তাই না? দর্শক এই দেখেন, এগুলো হচ্ছে চার্জিং পয়েন্ট। আমি আসলে টেসলার সিস্টেম জীবনের প্রথমবার সামনাসামনি দেখছি, যে টেসলা মডেল এস, এই গাড়িটাতে চড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। ভাইয়ার আবার শুনলাম গাড়ি ঘোড়ার শখ আছে অনেক বেশি, যার জন্য উনি এখানে টেসলা কিনে নিয়েছেন। একদম গ্রীষ্মের সময়টাতে এই জায়গাগুলো দেখতে আরও অনেকটা ভালো লাগবে।
আর জায়গাটার নামের বানানটাও আপনাদেরকে দেখাই দিই, নোর হেইম সান্ড। দেখেন, নোর হেইম সান্ড। এ পাশের বাসা বাড়িগুলো দেখে মনে হচ্ছে এখানকার মানুষজন কতটাই না সুখে আছে। ইউরোপকে আসলে এই রকম পরিবেশের জন্য মানুষজন এতটা পছন্দ করে। শেষমেশ ভাই কতক্ষণ চার্জ দিলেন? 10 মিনিটে একটু বেশি হবে। হ্যাঁ 10 মিনিট এই সিস্টেম, আচ্ছা। প্লাস পেয়েছি, ধরো চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যাব আসলে আব্বু আম্মুকে এয়ারপোর্টে নামাতে। যেই পথে এসেছি সেই পথেই ফেরত যাচ্ছে। যেতে যেতে শীতমাখা প্রকৃতিটা আবারও কিছুক্ষণ উপভোগ করে নিচ্ছে। আপনি কি জানেন নরওয়েতে নাম দেওয়া হয়েছে এমন পাহাড় পর্বতের সংখ্যা আছে 1,61,000-এর বেশি। প্রায় 2000 ফুট উচ্চতা আছে এমন পর্বতের সংখ্যা 500-র বেশি। আর 2000 মিটারের বেশি উচ্চতা আছে এমন চূড়া আছে 300-র কাছাকাছি। নরওয়ে আসলেই পাহাড় পর্বতের স্বর্গরাজ্য। এই তো আমরা বার্গেন বিমানবন্দরে পৌঁছে গেছি। আব্বু আম্মু আজ নরওয়ে থেকে সুইডেন ফিরছে, তবে আমি আরও একটা পুরো দিন এখানে আছি। আপনাদেরকে আমাদের বার্গেনের অ্যাপার্টমেন্ট একটু দেখিয়ে দিচ্ছে। এটা একটা 2 বেডের অ্যাপার্টমেন্ট। বসার ঘর, রান্নাঘর আর শৌচাগার আছে একটি। ভেতরটা অস্ত্রর বুক করা অ্যাপার্টমেন্টের থেকে ছোট, তবে চাকচিক্য এটার বেশি। ভাড়াও পড়ে গেছে 21,000 টাকার আশেপাশে। এক রাতই ছিলাম। ঠিকানা জনাস রেইন্স, রেল স্টেশন থেকে আধা কিলো দূরেই। দর্শক, বার্গেন শহরে একটা নতুন সুন্দর দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, গতকালকে আব্বু আম্মু যাওয়ার পর থেকে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। সত্যি কথা বলতে কিছু জিনিসপত্র আমার একটু সমস্যা হয়ে গেছে আর কি। এগুলো সম্পর্কে আমি পরে বলছি। তবে এখন আমি মূলত যেখানটাতে আছি, বার্গেনের ফ্লোইবানেন বা ফ্লোয়েন বান যেটাই বলা হয়ে থাকে, এখানে একটা চমৎকার সুন্দর রেলপথ আছে, মানে পাহাড়ি রেলপথ, যেটাকে ফানিকুলার রাইড বলা হয়ে থাকে। খুব অল্পটুকু একটা যাত্রা হবে। আমরা এখান থেকে প্রায় 1000 ফুট উপরে পাহাড়ের ওপর থেকে নরওয়ের বার্গেন শহরটাকে খুব সুন্দর করে দেখতে পাবো। আজকের দিনটা কিন্তু আপনার আবহাওয়া ভালো দেখাচ্ছে। আমরা নীল আকাশ দেখতে পাচ্ছি, একটু একটু মেঘ আছে, আবার ঠান্ডা বাতাস পর্যন্ত বইছে। পাশ দিয়ে আমরা বার্গেন শহরের পুরনো শহরের চমৎকার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে সিরাজি ভাইয়ের সাথে নেই, সিরাজি ভাইয়ের সাথে একটু পরে বের হব। তবে আমার সাথে আছে অন্য একজন, তাকে হয়তো আপনারা চিনেন। এই ভাইয়া হচ্ছে শেখ ভাই, তাই না? ওয়ানাবি গাম, ওনার হচ্ছে ইউটিউব চ্যানেল। আপনারা কেউ কেউ হয়তো ওনাকে চিনেন। ভাইয়া এই মুহূর্তে আছেন হচ্ছে নরওয়ের বার্গেনে। বার্গেন থেকে কিছুটা দূরে উনি অবস্থান করছেন, এবং আমি এখানে এসেছি, যাদের সাথে দেখা হয়েছে তার ভিতরে উনিও একজন। আসেন ভাইয়া, আমরা এখন একটু রওনা দিই। এখানে খুব বৃষ্টি হয়, হ্যাঁ, ছাতার সাথে রাখতে হয়। 3 মিনিটের মতন আছে। আসেন আমরা ওপরের দিকে উঠি। এই হচ্ছে ওনাদের ট্রেনটা। দেখেন, ওপর দিয়ে দৃশ্য দেখার ব্যবস্থা আছে। ফানিকুলার রাইড যা হতে পারে এটা ঠিক তাই। আমরা এদিক দিয়ে দৃশ্য দেখতে দেখতে উঠবো। চলছে 1050 ফুট উপরে ফ্লয়বানেন রেল ব্যবস্থাপনার ওপরে স্টেশনে। 1300 ফুট উচ্চতায় রয়ে গেছে ফ্লয়েন নামের পাহাড়ের মূল চূড়াটা। আমরা 1918-তে চালু হওয়া এই রেলপথ ধরে শহরের দৃশ্য দেখতে দেখতে সে ফ্লয়েন পাহাড়ের উপরে উঠছে। পৌঁছে গেছি আমাদের ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে আসার পরে এরকম সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হচ্ছে। এই যে আমাদের ট্রেনটা এখানে এসে থেমেছে, মনে হচ্ছে নতুন যাত্রীদেরকে নিয়ে সে আবার ওই নিচের দিকে নেমে যাবে অল্প কিছুক্ষণের ভেতরে। দর্শক, ভিউ পয়েন্ট থেকে আপনাদের সকলকে স্বাগত। ভিউ পয়েন্টটা অসাধারণ, সত্যি কথা। দেখেন কি চমৎকার দৃশ্য দেখছি, কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি। ফ্লয়েন পাহাড়টা বেশি উঁচু না, তবে এখান থেকে যে দৃশ্যগুলো দেখা যায় সেগুলো অপূর্ব। বার্গেন উপদ্বীপের
অনেকটা অংশ এখান থেকে স্পষ্ট চোখে পড়ে। তাই ফানিকুলার রেল ধরে বছরে ২০ লক্ষ যাত্রী এই পাহাড়ে উঠে যায়। দূর দূরান্তে ভেসে উঠে শহরের চমৎকার দৃশ্য, আর ভালো মৌসুমে পাহাড়গুলো নজর কাড়ে। নরওয়েজিয়ান ফিয়র্ড সুনীল রূপে চোখে ধরা দেয়। এত ভালো লাগছে এখান থেকে, যেদিকেই তাকাচ্ছি মন ভোলানো দৃশ্য। একটা খালি সমস্যা, শীত তো, 0 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, যার জন্য পাহাড়ের উপরে যে বাতাসটা হচ্ছে আমার গালটাল জমে একাকার, আর কানে খুব ঠান্ডা লাগছে। গতকালকে বৃষ্টিতে ভিজেছি, মানে এখানকার এই ধরেন যে 0 ডিগ্রি একটু নিচে এরকম তাপমাত্রা, আর তার মধ্যে একটু দুর্ভাগ্যবশত একটু বৃষ্টিতে ভেজা লেগেছে, তখন একটু ঠান্ডা লেগেছে আর কি। তাই মাশাআল্লাহ এখানে অনেকগুলো দেশের পতাকা দেখতে পাচ্ছি। জার্মানির পতাকা চোখে পড়ছে, নরওয়ের পতাকা, আমেরিকার পতাকা। জানি না এতগুলো পতাকা ওনারা কেন এখানে রেখেছেন। আর এখান থেকে একটা জঙ্গলি পরিবেশ দেখছি, এই যে পুরো জঙ্গলি একটা পরিবেশ, চোখের সামনে সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে, একদম পুরানো আমলের বাসাবাড়ি মনে হচ্ছে। আদিম আমলে এনারা এরকমের ঘর বাড়িতে থাকতো, কাঠের বাসাবাড়ি দেখছি। এখান থেকে দৃশ্যটা দেখেন, ওই যে চোখের সামনে ওদিকে জলপথ দেখা যাচ্ছে। আর এটা কেন রেখেছে আমি বুঝছি না। এখানে যে ঘরটা, এটার ভিতরে দেখলাম বসার ব্যবস্থা করে রেখেছে, চাইলে আমরা ঘুরে 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 বিভিন্ন দিকে যেতে পারবো। এই ঘর সম্পর্কে একটা তথ্য জানলাম, এটা মনে হচ্ছে গবাদি পশুর জন্য। সে হাই টু দ্য গোটস, যদিও এখন কোনো গোট ছিল না। মা, উই ফাইন্ড আওয়ার ফুড ইন দ্য নেচার, সো ডু নট ফিড আস, থ্যাংক ইউ। তাদেরকে খাবার দিতে নিষেধ করে রাখা আছে। শীতের মাঝে মুখের উপরে যে হালকা হালকা রোদ পড়ছে, খুবই ভালো লাগছে। ফ্লোয়েন পাহাড়ের উপরটা শুধু দৃশ্য দেখার জন্য না, হাইকিংয়ের জন্যও বিখ্যাত। প্রচুর পর্যটক এখান থেকে শুরু করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে হাইকিং করে ছুটে চলে। সেটা করার জন্য চমৎকার নির্দেশিত পথ প্রস্তুত আছে। ভাই এখন স্নোফল শুরু হয়েছে, সাথে বৃষ্টি পর্যন্ত শুরু হয়েছে। বাজে রকমের আবহাওয়া, আমার জন্য বাজে, ভাইয়ার এটা তো অভ্যস্ত। দেখেন একদম স্নোফল, সাদা সাদা গুঁড়া পড়ছে। এইটা হচ্ছে সেই রকমের জিনিস যেখানে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। এদিকে একটা ক্যাফেটেরিয়া আছে, এই ক্যাফেটেরিয়ায় ঢোকার সুযোগ আছে, তবে আমরা মনে হচ্ছে নিচের দিকে নেমে যেতে পারলেই আমাদের সময়টা বাঁচে। ওই যে সিরাজি ভাই, ওনাকে বলে রেখেছি আসার জন্য, উনি আসবেন, ওনাকে নিয়ে আবার আমাদের ঘোরাচ্ছে। ভাইয়াকে বলতে হচ্ছে ধন্যবাদ, কারণ এই ভাইয়ার জন্যই ওনার, হ্যাঁ উনিও বলছিলেন যে আপনার আসলে উঠা উচিত ফ্লাইনে। আসলে উঠে কিন্তু খুবই ভালো লেগেছে। এখানে সুভেনিয়ার শপ আছে, দেখাই দিই। এই যে সুভেনিয়ার শপ, হাই, এই যেরকম ছোটোখাটো জিনিসপত্র কেনার সুযোগ আছে। কেমন দাম লিখেছে দেখেন, 949 ক্রোনা, মানে ধরেন যে প্রায় এই সময়কার রেটে $90 আশেপাশে এই মাফলারটা। মোটামুটি দাম আছে, বেশ ঠান্ডা লাগছে। এখানে ঠান্ডা কভার করে সেরকমও জিনিসপত্র আছে, এই দেখেন এগুলো বেশ ঠান্ডা কভার করবে। এইসব ভালো লাগছে দেখতে, এটা মনে হচ্ছে মেয়েদের হবে। হাত আমার প্রায় জমে গেছে, বাপরে বাপ। 1299 ক্রোনা, তাহলে ধরেন যে এটা $120-25 মতন এগুলোর রেট পড়ছে। চমৎকার। বাইরে দেখছেন একদম শিলাবৃষ্টি। যাই ডিপার্চারের দিকে, পিছের দিকে দেখেন কেউ নেই, কেউ বসতে চায় না ওখানে, সবাই চায় এই পয়েন্টটা দেখতে, ওই কোণা দিয়ে।
শহরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একদম ওল্ড টাউন দেখতে পাচ্ছি। ফ্লয়বানেন রেলপথটা প্রায় 2800 ফুট পথ পার করছে। শীতের মৌসুমে আমরা 140 ক্রোনা করে এক একজন টিকিট কেটেছি। টিকিট অফিসটা ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। এনাদের ওল্ড টাউনটা দেখেন কত চমৎকার লাগছে, সাজানো গোছানো মধ্যযুগীয় শহর। এই তো সিরাজি ভাই চলে এসছে। কি অবস্থা ভাইয়া? এই ভাইয়া থাকাতে সবকিছু অনেক সোজা হয়ে গেছে। উনি থাকাতে মানে যদি গাড়ি নিয়ে আসা চমৎকার। সিট বেল্টটা পরে নি, সিট বেল্ট ছাড়া টেসলা খুব কষ্ট দেয়। শুধু সামনে না, পিছিয়েও কিন্তু সিট বেল্ট পরতে হয়। এই জায়গাগুলো দেখেন, সুন্দর লাগছে ভাই। এটাই কি ব্রিগেন নাকি আদৌ? হ্যাঁ, এটাই ব্রিগেন। এটা একদম তাদের শহরের প্রাণকেন্দ্র বলতে হচ্ছে। নরওয়ের এই যে শহরটা বার্গেন, এটা একটা সময় কিন্তু নরওয়ের রাজধানী ছিল। সেটা ধরেন যে 12 এবং 13তম শতাব্দীর দিকে, তারও আগে থেকে আসলে 1070 সালের দিকে একটা শহর হিসেবে প্রথমত উৎপত্তি হলো। তারও কিছুকাল আগে কিন্তু এখানে মোটামুটি একটা ফিশারিজ হাব, ব্যবসা বাণিজ্যের ছোটোখাটো একটা হাব ছিল। তো সে পুরানো কালের কিছু নিদর্শন এই ব্রিগেন জুড়ে আছে, অর্থাৎ পুরাতন বার্গেন শহরের অংশ আর কি। ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? সি সাইড, জাস্ট একটা নর্মাল এর পাশে। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে সময় খুব বেশি নেই। ভাইয়ার 2টা বাচ্চা আছে, ভাইয়াকে হচ্ছে বাচ্চাদেরকে আবার স্কুল থেকে উঠাতে হবে। আমরা এই উপর থেকে নেমে আসছি ধরেন দুপুর কয়টা, আড়াইটার দিকে। তো এখন এই 2:30টার দিকে আমরা বের হলাম। ভাইয়া আমাদেরকে নিয়ে হয়তো 1 ঘন্টা এদিক সেদিকে একটু আমরা ড্রাইভ টাইভ করবো। তারপরের অংশটা পরে উনি আবার আমাদেরকে নামাই দিয়ে ওনার বাচ্চাদেরকে পিক আপ করতে যাবেন। এর মাঝখানটাতে ভাই আবার চলে যাবে। তো আমি থাকবো, আমি হয়তো শহরের আশপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখব। তারপর আবার রাতে ভাইয়ার বাসায় আমরা আজকে ডিনার করছি। এরপর আগামীকালকে তো চলে যাওয়া। আমার ফ্লাইট কালকে ভাইয়া। এইখানটাতে যাচ্ছি, এখানে একটা সুন্দর সামুদ্রিক অঞ্চল দেখছি। ওদিকে পাহাড় থেকে কিন্তু শহরটা নেমে এসছে দেখতে পাচ্ছি, ভালো লাগছে দেখতে। এটা একরকম ফিশিং হারবারও বলা যায়। মানুষজন এখানে নাকি মাছ ধরতে পর্যন্ত আসে, ভাইয়ের থেকে শুনলাম। এপাশ থেকে পাহাড়ের দৃশ্য দেখে মনে হচ্ছে গ্রীষ্মের সময়টা দেখতে অসাধারণ সুন্দর লাগবে। আমি এসেছি রীতিমতন শীতকালে। দর্শক, এখান থেকে দেখেন একটা বড় জাহাজ ভিড়িয়ে রাখা আছে। ভাই এই জাহাজের কাজ কি হবে? এটা কি কোনো তেলের ট্যাঙ্কার ধাঁচের জাহাজ? এটা সাধারণ মানুষের চলাফেরার জাহাজ মনে হচ্ছে না। সামনে দিয়ে দেখছি 2টা মানুষ জাহাজের উপরের দিকে উঠছে বটে, তবে আমরা ওখানে আসলে যে উঠতে পারবো না, কারণ ওনারা ভিতর দিয়ে কোথাও যাচ্ছে, অফিসিয়াল কেউ হবে। বরং এদিকটাতে যাই। এদিকটাতে দেখেছেন পুরা পানি থই থই। ওই দিকে আমরা একটা বোট চলছে দেখতে পাচ্ছি, এবং অদূরে একটা জাহাজ পর্যন্ত আসছে। তো এই জায়গাকে বিদায় দিয়ে দিচ্ছি। এখন গাড়িতে গিয়ে আবার উঠি, ছোট করে কোথাও যাই দেখি। শহরের সবচেয়ে জনপ্রিয় প্রান্তর, এখানে একটা র্যাডিসন ব্লু দেখা যাচ্ছে। এগুলা ভবন কি ভাইয়া এখানে সব কি হোটেল করে দিয়েছে? না না না, অনলি পিছনেরটাই রেডিসন ব্লু, আর বাকি সব হচ্ছে রেগুলার ব্যবসায়িক দোকানপাট আর কি। এই পাশ দিয়ে আপনার পুরাতন শহর, এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে সুন্দর এটা নতুন শহরও। আবার ওদিক দিয়ে দেখেন ক্রুজ ভিড়িয়ে রাখা আছে, জলপথ আছে, ভালো লাগছে। এখানে অনেকের আমি দেখলাম যে কুকুর পালে। আমরা এই মুহূর্তে একটু ট্রামে চড়তে চাই। যেহেতু আমি কখনো এখানকার ট্রামে উঠিনি, তাই এখন শেখ ভাইকে নিয়ে আমরা ট্রামে উঠছি। জানিয়ে রাখছি যে সিরাজি ভাই ইতোমধ্যে আমাদেরকে নামাই দিয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করতে চলে গেছেন। দর্শক, নরওয়েতে আপনার বার্গেন শহরে 49 ক্রোনা করে 90 মিনিটের জন্য ট্রামে রাইড নেওয়ার সুযোগ আছে। এই দেখেন, এই হচ্ছে ওনাদের ট্রাম। 90 মিনিটের জন্য টিকিট কাটলাম। সমস্যা এখানে একটা হয়েছে যে টিকিট বলতে কিছু আসেনি, মানে লিখে দিয়েছে যে তোমার কার্ডে আমরা
এটা আপডেট করে দিয়েছি। এখন কার্ডে আপডেট করে দিয়েছি বলতে যে আসলে কী বোঝালো, আমার ক্রেডিট কার্ড থেকে 49 ক্রোনা ওরা কেটে নিয়েছে আর কি। 90 মিনিটের জন্য আমরা ঘুরতে পারছি। ইতিমধ্যে ভাইয়ার আবার বাস আছে ওনার এলাকায় ফেরত যাওয়ার জন্য, সেটা 4:30টার সময়, আর এখন বাজছে হচ্ছে 3:40-এর মতো। 3:40-এর মতো, মানে ঠিক আছে, আমরা শুধুমাত্র 1টা 2টা 3টা স্টেশন গিয়ে আবার ফেরত চলে আসবো। আমরা পরেরটাও নিতে পারি, এটা কিন্তু লাস্ট স্টপ আমাদের। ওইটা লাস্ট স্টপ, হ্যাঁ, পরেরটাই লাস্ট। মানে এইটা এই স্টপের পরেরটা হ্যাঁ, এর পরেরটা হচ্ছে একদম লাস্ট স্টপ। ডেড এন্ড। হ্যাঁ, তারপর আচ্ছা। আপনি এখান থেকে আবার ব্যাক যাবেন। ওখান থেকে আবার ফেরত আসবো। আবার আমরা 2-3 স্টপ গিয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এদিক থেকে একটা লেকের দৃশ্য দেখতে পাচ্ছিলাম, লেকটা খুব সুন্দর, তাই না? আপনি এখানে আসেন? না, এখানে আসছি, মানে পাশ দিয়ে হেঁটেছি, খুবই ভালো লাগছে। একদম মানে বার্গেন শহরটাকে একটু উপভোগ করার সুযোগ পেলাম। সত্যি বলতে উপরের দিকে উঠেছি, শহরে ভেতর দিয়ে গাড়ি চালিয়ে ঘুরে বেরিয়েছি। গতকালকে আমি নিজে আনমনে একটু শহরে হাঁটছিলাম, এটা করতে খুব ভালো লাগে। আমরা যারা ট্রাভেল ব্লগিং করি অনেক সময় হয় কি ক্যামেরার সামনে কথা বলতে বলতে নিজেদের জন্য ঘোরা অনেক সময় হয়ে ওঠে না। তো গতকালকে আমি নিজে একটু ঘুরলাম, একটু ঝামেলাও ছিল, একটু রাতে খুব বৃষ্টির মাঝখানে, তখন ছাতা ছিল না, একটু ঠান্ডার ভিতরে ভিজেছি, কিন্তু ধরেন ভালো লেগেছে। আজকে আবার সন্ধ্যা বেলায় চেষ্টা করবো একটু বের হওয়ার। বের হয়ে যাই। ইনারা অনেকক্ষণ বসায় রেখে দিয়েছে, প্রায় 5-7 মিনিট, এই ট্রাম ছাড়ার নাম কথা নেই। আমরা ওইটাতে উঠে যাই, ওইটাতে উঠে আমরা চলে যাই। এখন ওইটা আবার আমাদেরকে রেখে না চলে যায়। আরে হইলোটা কি, ওই ট্রাম থেকে বের হয়ে আসছি, এখন ওই ট্রাম ছেড়ে দিয়েছে। এখন যেটাতে উঠছি এইটা আপনার, এই যে উঠে গেলাম, এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট পর্যন্তও যায়। এটা ভিড় বেশি, দেখেছেন অনেক ভিড় এই ট্রামের ভেতরে। ট্রাম থেকে নেমে গেলাম, বার্গেন লুফটহান লেখা আছে। লুফটহান মানে কি? লুফটহাভেন এয়ারপোর্ট। আচ্ছা, এটাতে লেখা আছে বার্গেন লুফটহাভেন পর্যন্ত যাচ্ছে। আগামীকালকে আমার একটা বিকল্প ছিল যে এয়ারপোর্টটা আমি যদি এই ট্রামে চড়ে যাই, কারণ আমার হোটেল তো এখান থেকে আধা কিলো দূরত্বে। সমস্যা হয়ে গেছে কি, বৃষ্টি এমন হয়, লাগেজ নিয়ে যদি আমার হোটেল থেকে এখানে হেঁটে আসতে হয়, আর বৃষ্টি যদি হয়েছে, আমার আসলে এখান থেকে প্যারিসে যাওয়া আর কি, তো তাইলে আমার খুব বিপদ হয়ে যাবে। এই জন্য এখন চিন্তা করছি যে মনে হয় সিরাজি ভাইয়ের গাড়িতে যাব, নাহলে উবার ডাকতে পারি। বার্গেন শহরের লেকের পারে অল্প কিছুক্ষণ হেঁটে বেড়াচ্ছি। চারপাশের পরিবেশটা মনোরম। হেঁটে হেঁটে অথবা বসে প্রকৃতি আর নাগরিক কোলাহল উপভোগ করার ভালো জায়গা। শেখ ভাইয়ের হাতে সময় কম, তাই একটু পরেই ওনাকে বাস স্টেশনে পৌঁছে দিতে যেতে হবে। তাইলে ভাইয়া বাই বাই, আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বাস স্টেশনে আছি, এটা হচ্ছে বার্গেন বাস স্টেশন। ভাইয়া হচ্ছে স্টাভাঙ্গারে যাচ্ছেন। স্টাভাঙ্গার আপনার প্রায় 5 ঘন্টার মতন লাগবে। 4.5 থেকে 5 ঘন্টা। 4.5 থেকে 5 ঘন্টা। কত কিলো আপনি কি জানেন? কিলো ডিসটেন্স খুবই কম, অ্যারাউন্ড 160-70 এরকম হবে। 160-70 আমাদেরকে দুইটা ফেরি ক্রস করতে হয়, সো ডাইরেক্ট। কিন্তু এটা খুব সুন্দর হওয়ার কথা না? সুন্দর, বাট এই কারণে সময় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই একটা জিনিস করেছে, উনি আমার জন্য একটা ক্যাপ, এটা একটা ট্রাভেলার্স ক্যাপ গিফট করেছেন। অসংখ্য ধন্যবাদ, এটা আমি পেয়ে খুব খুশি। আর একটা ছোটো জিনিসও দিয়েছে, ওটা ব্যাগে ভরে ফেলেছি আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং আপনার সময় পেয়ে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তাহলে হ্যাঁ, আসবো না। তাহলে এখানে বিদায় নিচ্ছি, থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। চলে এসেছি আমার নতুন হোটেলের সামনে, সিটি বক্স বার্গেন। অ্যাক্সেস কোড দিয়ে এন্ট্রেন্স। ইনাদের একটা চা কফি সেকশন আছে, রুমে চা কফি দেয়নি, নিচে আছে। হ্যালো, দ্বিতীয় তলায় আমার রুম, আমার ছোট্ট ঘর, যে ঘরে থাকছি বার্গেনে। আলো।
এই হচ্ছে আমার নতুন রুম। সিটি বক্স বার্গেন নামের একটা চমৎকার হোটেলে আমি রাত্রি যাপন করছি, যেটার জন্য আমার রাত প্রতি খরচ করতে হচ্ছে 9,000 বাংলাদেশি টাকার আশেপাশে। 2টা রাত মিলিয়ে 148 ইউরো খরচ পড়েছে, এবং যেই সময় আমি এসেছি সেই সময়কার রেট হিসেবে আপনাকে 9,000 টাকা করে বলেছি রাত প্রতি। তো এটার আওতায় আমি সিঙ্গেল বেড পেয়েছি। ওই পাশে পড়ার টেবিলের ব্যবস্থা আছে, গায়ের জ্যাকেট খুলে এপাশে ঝুলিয়ে রাখতে পারছি, আরও অতিরিক্ত জিনিসপত্র ঝোলানোর ব্যবস্থা আছে। ওই পাশে ওয়াশরুমটা পড়েছে, ওয়াশরুমটা বড় এবং চমৎকারভাবে ব্যবহারযোগ্য। লাগেজ ছড়িয়ে ছিটিয়ে আমি একটা ভালো জায়গা পেয়েছি। এই মুহূর্তে বলছি যে আসলে ঘটনা কি ঘটেছে। গতকালকে আমি একটা ভিন্ন হোটেলে চেক ইন করেছিলাম। সেই হোটেলটা আমার কাছে এতটা খারাপ লেগেছে যে ওখান থেকে আমি তাৎক্ষণিক সব কিছুকে পার করিয়ে এই হোটেলে নিয়ে এসেছি। তো ওইটা ছিল হচ্ছে বাজেটেল বার্গেন বা বাজেটের কিছু একটা নাম। তো সেটা একটা সত্যিকার অর্থে বাজেট হোটেল। মানে আমি অনলাইনে 7,000 টাকার ভিতরে 2টা রাত্রির অফার পাচ্ছিলাম। তো আমার মনে হচ্ছে এটা মনে হয় খুব ভালো কিছু। ছবিটা চকচকে লাগছিল, সুন্দর ওয়াশরুমের ছবি দিয়েছে, রুমের ছবিটা ভালো লাগছে, আমি এটা নিয়ে ফেলি। কিন্তু ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ওটা রীতিমতন একটা হোস্টেল টাইপের জায়গা। অর্থাৎ ওইখানে রুমের সাথে কোনো ওয়াশরুম নেই, ফিটিংসগুলো খুবই পুরানো সেকেলে, রুমের ভিতরে কোনো পর্দা দেয়নি। মানে এটাতে আমার রীতিমতন মেজাজ খারাপ হয়ে গেছে। ওয়াশরুমটা ধরেন ওখান থেকে একটা চিপা অন্ধকার একটা করিডোর হেঁটে ওয়াশরুমে যেতে হচ্ছে। ওয়াশরুম সুন্দর ছিল, ব্যবহারযোগ্য ছিল, তবে রুমের যে অবস্থা দেখেছি সেটা দেখে আমি আসলে বিমর্ষ হয়ে গেছি। ওই সময়টাতে ভাইয়া আমাকে গাড়িতে ড্রপ করে দিয়ে চলে গেছে হোটেলের এখানে। লাগেজ টাগেজ নিয়ে আমি ভেতরে ঢুকেছি। ভাইয়ার গাড়িতে চার্জ নেই। উনি এখন এসে আমাকে নতুন জায়গায় আপনার স্থানান্তর করাতে পারবে না, ওনার বাচ্চাকে পিক আপ করে গাড়িকে চার্জ দিতে যেতে হবে। এর মাঝখানে কি হয়েছে, আমি এখন নতুন হোটেল খোঁজা শুরু করে দিয়েছি। নতুন হোটেল খুঁজতে দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন হোটেলে গিয়ে পৌঁছেছি, অনলাইনে দেখেছি, আবার হোটেলে গিয়ে আমি জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি। সমস্যা কি, এখানকার বিভিন্ন হোটেলে কোনো আপনার স্টাফ বলতে কিছু নেই, অর্থাৎ ফ্রন্ট ডেস্ক নেই। এগুলো আপনি অটোমেটেড সিস্টেম, অ্যাপে সব কিছু হয়ে যাচ্ছে, বা আপনাকে কোড দিয়ে দিবে, আপনি কোড দিয়ে হোটেলে ঢুকে যাবেন। এই সময় আবার আমার কাছে কোনো ছাতি নেই, বাইরে বৃষ্টিতে আমি ভিজেছি, ঠান্ডার ভিতরে ভিজে বিচ্ছিরি একটা অবস্থা। শেষমেশ এই সিটি বক্স বার্গেনে এসেছি। সিটি বক্স বার্গেন এসে হোটেল দেখে খুব ভালো লেগেছে, কোনো স্টাফ ছিল না। পরবর্তীতে আমি ওখানে বসেই আমি অনলাইন থেকে রেজার্ভেশন করলাম। করার পরে আবার দেখা যাচ্ছে কি সে রেজার্ভেশন ক্যান্সেল, কারণ বাংলাদেশে ভিসা সার্ভারের সমস্যা হচ্ছে। ভিসা ডেবিট কার্ড থেকে কার্ড অনলাইনে 4G পর্যন্ত নেয়নি, যেখানে আমি বুকিং করে অনেকক্ষণ বসে আছি। পরে ভেতরে কোনোভাবে একটা স্টাফের সাথে কথা হয়েছে, তারা আবার আমাকে গাইড করলো। ওখানে অনেকগুলো ঝামেলা গিয়েছে, এনারা ক্যাশ নেবেন না, কার্ডেই করতে হবে। সব কিছু মিলে কিছু সমস্যা পার করে ভেজা শরীর নিয়ে আবার পুরনো হোটেলে গেছি। জিনিসপত্র টেনে উবার পাচ্ছি না, উবারের করে তারপরে নিয়ে এসেছি। মানে এত ধকল গেছে গতকালকে, প্রায় 2টা ঘন্টা ধরেন যে আমার লাগেজ টানাটা নিয়ে, এটা সেটা, হোটেল খোঁজা, বাইরে বৃষ্টিতে ভিজে গেছি। পরবর্তীতে একটা ছাতা ভাড়া করেছি। তো সেই ছাতাটা ভাড়া করতে, এই হোটেলে ছাতা ভাড়া পাওয়া যায়, এটা করার জন্য আপনার কত $3 মতন পড়ছে। আমি যদি ডলারে হিসাব করি, খুব সস্তা রেট আর কি। তাতে আমি একটু বড় ছাতা পাচ্ছি। আর $4-4.5 আমি ছোট ছাতা দেখাচ্ছে কিনতে পারছিলাম। তো আমার কেনার প্রয়োজন নেই, ওটা ভাড়া করে নিয়েছি, আমার খুব কাজে দিচ্ছে আর কি। তো এখন এই সিটি বক্স বার্গেনে আমি ওয়াশরুম পেয়েছি অ্যাটাচড, পর্দা পর্যন্ত পেয়েছি, সব কিছু পেয়েছি। আমার মন খুব শান্ত। তো এই মুহূর্তে আমি হোটেলে এসেছি, এই তো কিছুক্ষণ ধরে একটু বিশ্রাম করব, আমার কিছু কাজ আছে, এসব কাজটা শেষ করব করে আমি আবার বাইরে বের হচ্ছি। বাইরে বের হয়ে আমরা শহরটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখব, শহরের সন্ধ্যা রাতের পরিবেশটা কিছুক্ষণ উপভোগ করব। আসেন রাতের বার্গেন শহরটা একটু ঘুরে দেখি। এই শহর মোহময়ী। প্রকৃতি প্রেমী যে কেউ বেড়াতে আসলে স্বল্প সময়ের জন্য হলেও এই শহরের প্রেমে পড়ে যাবে। আমরা এখন বার্গেন শহরের কেন্দ্রীয় লেক অঞ্চলে প্রবেশ করছি। ব্যস্ত শহরের এই লেকে আসলেই ঠান্ডা শহরটা আরও সতেজ শীতল হয়ে পড়ে। রাতের আমেজে শহরের বাতিগুলোর প্রতিফলন লেকাঞ্চলকে কেমন স্বপ্নীল করে তুলছে। বার্গেনের এই লেক কোনো আমলে সমুদ্রের জলের সাথে সংযুক্ত ছিল, তবে সরু সেই সংযোগ বিভিন্ন কারণেই বন্ধ করে দেয়া হয়েছে। লেকও একটু সংকীর্ণ হয়েছে, তাও 5 বর্গ কিলোমিটারের এক টুকরো প্রশান্তি।
লেকের এক একটা পাড়ে হেঁটে গেলেই নাগরিক কোলাহল উপভোগ করার চমৎকার সুযোগ পাওয়া যায়। রাতের নরওয়েতে ড্রাইভে বেরিয়েছি মূলত সিরাজি ভাইয়ের বাসায় আজকে শেষবারের মতন যাচ্ছে। এ পর্যন্ত ওনার বাসায় দুবার যাওয়া হয়ে গেছে। প্রথম রাত্রে যখন আসলাম ওদিন উনি নিয়ে গেছেন, আবার আজকে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা আব্বু আম্মুকে একটু মনে করছি, আব্বু আম্মুকে নিয়ে আমাদের খুব একসঙ্গে ঘোরা হয়েছে, খুব ভালো সময় গেছে। আর নরওয়ের আসলে রাস্তাঘাট ছিমছাম, পাহাড়ি শহরগুলোতে ইউরোপে যেরকম হয়ে থাকে একদম সেরকমই লাগছে, তবে দুপুর বেলায় দেখতে ভালো লাগে বেশি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার সিনারিগুলো। নরওয়েতে প্রায় 56 লক্ষ মানুষের জন্য 95,000 কিলোমিটার সড়ক আছে। ইনাদের নমিনাল জিডিপি পার ক্যাপিটা প্রায় $90,000। বিশ্বের সে তালিকায় বর্তমান অবস্থান 6ষ্ঠতম। সুখী দেশের তালিকায় সুখী তাদের প্রতিচ্ছবি। পর্যটক হিসেবে আমিও আঁচ করেছি সেই সুখ। প্রিয় দর্শক, নরওয়ে গল্প থেকে বিদায় নিচ্ছে, তবে কথা দিচ্ছে নরওয়ে আবারও ফিরব। দেখা হবে বিশ্বের আরেক প্রান্ত থেকে আরেকটি কোনো গল্পে। সবাইকে ধন্যবাদ।